নাই এবার হারে নাই এবার দিচ্ছি এই ভালো পাত্রে থাকলে খোঁজ করো বিলাল ভাই একদম পারফেক্ট পাত্র গাইস নিচের নম্বরে Hello guys, Assalamualaikum. This is Anshek and welcome to আলহামদুলিল্লাহ গাইস দেখতে দেখতে আমরা ব্লগ 34 এ চলে আসি আর ব্লগ 34 হচ্ছে গোল্ডেন বয়েজ ক্রিকেট একাডেমি গোল্ডেন বয়েজ ক্রিকেট একাডেমি প্রতি বছরই ফিটনেস ক্যাম্প আয়োজন করে থাকে এবং যেই ফিটনেস ক্যাম্পে একাডেমির ভিতরে যত লেভেলের প্লেয়ার আছে সবাই এই ফিটনেস ক্যাম্পে জয়েন হয় এন্ড গাইস আপনারা বেশ অনেক দিন ধরে বলছেন ক্রিকেট নিয়ে ব্লগ করতে আর আমরা আবার চলে আসছি ক্রিকেট নিয়ে ব্লগ করতে এন্ড গাইস টু বি অনেস্ট থ্যাঙ্কস টু গোল্ডেন বয়েজ ক্রিকেট একাডেমির হেড কোচ শাওন স্যারকে বিকজ এই ধরনের ক্যাম্পে কখনো কোনো প্লেয়ারকে ভিডিওর জন্য অ্যালাউ করে না বা শাওন স্যার আমাকে এটা অ্যালাউ করছে যার ফলে স্পেশাল ভাবে একটা থ্যাঙ্কস আর গাইস যেহেতু 3 দিনের ব্লগ তো এটা একটু বড় হবে লং টাইম হবে সো প্লিজ আপনারা সবাই এটা দেখবেন আর যদি এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন সো যাই হোক ব্লগ 34 উপভোগ করা যায় আর গাইস দিস ভিডিও স্পন্সর বাই স্ক্যাটো ডেসক্রিপশনে স্ক্যাটোর লিংক দেওয়া থাকবে সো আপনারা চাইলে ভিজিট করতে পারেন যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে লাইক করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি সো লেটস গো গাইস গাড়ি যখন আমরা ওয়েলকাম জানাই তখনই আমরা স্যারের হাতে প্রথমে একটা ঝাড়ি খেয়ে ফেলছি যার ফলে ওই জায়গাটা কিছু দেখাতে পারি নাই তো এখন এক চিপা চাপা দিয়ে কই নিতে আছে জানি না ভাই কনফার্ম নিয়ে অলমোস্ট গাইস আমরা 10 মিনিট হাঁটার পর আমরা চলে আসছি কাছাকাছি প্রায় আর কিছুক্ষণ আছে বাকি তো আমার চারদিকে দেখেন পুরো বালি আর বালি চারদিকে বালি আর সবচেয়ে ভালো হয়েছে যে রাত্রেবেলা বৃষ্টি হয়েছে এর জন্য বালিগুলো চেপে গেছে আজকে কিন্তু দৌড়ে মজা পাওয়া যাবে এই জন্যই
তো গাইস ফাইনালি চলে আসছি হলো যে যেখানে আমরা ফিটনেস ক্যাম্পটা করব। তো এইটাই হলো সেই প্লেসটা, ওমাইক একটা প্লেস। এই পাশে যদি আমরা তাকাই তুরাগ নদীটা, এই পাশে তুরাগ নদী, আর এই পাশে আপনার যে প্লেসটা আর কি বালি। অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি ভালো লাগছে কি আমার জানেন, গতকালকে বৃষ্টি হওয়াতে আজকে বালিগুলো অনেক টাইট হয়ে রয়েছে, যার ফলে আমাদের ফিটনেস করার জন্য আজকে অনেকটাই সুবিধা হবে। বা যদি শুকনা থাকতো মানে দৌড়াইতাম পিছনে যেতাম। তো আলহামদুলিল্লাহ কালকে বৃষ্টি হওয়াতে আজকের ওয়েদার অনেক জোস, মানে ফিটনেস জোস হবে আজকে। সো পুরোটা ব্লগ আপনারা উপভোগ করতে থাকুন। আমি মনে হয় পৃথিবীর ভিতরে একটা মানব যে নাকি সবসময় সব কিছুতে লেট করি। সবার হাততালি শুনে আমি পিছনে তাকাইয়া দেখি সবাই সার্কেল হয়ে স্যার এবং সামনে। তো সেটা দেখি আমি দিলাম দৌড় দিয়ে চলে আসলাম স্যারের সামনে। অ্যান্ড স্যার সেটা আমাকে খেয়াল করে নাই, স্যার ভাবছে আমি এতক্ষণ এই সার্কেলেই ছিলাম। সো যাই হোক, হুট করে সবাই দেখি রিপোর্টিংয়ে সাইন করছে এবং এক এক করে ঘুরে এদিকে আসছে। তো আমি আমার পাশে ছোট ভাইটাকে বলছি যে স্যারের পেছন দিয়ে আমাকে দিয়ে আমি সাইন করে নিই আমি রিপোর্টিংয়ে। সো ওর কাছ থেকে নিয়ে আমি রিপোর্টিংয়ে সাইন করে ফেললাম এবং সাইন করে স্যারের কথা শুনছি। স্যার আজকে সেটাই বলছে যে আজকে আমাদের যা যা হবে সেগুলোর ব্যাপারে ধারণা দিচ্ছে এবং সেগুলোর ব্যাপারেই কথা বলছে। সো উনি বলেছে আমরা যাতে এই ক্যাম্পে আমাদের নিজেদের 100টাই দিই। সো ফার্স্ট অফ অল আমাদের স্ট্রেচিং দিয়ে শুরু হবে, অ্যান্ড তারপরে হবে দুটা ফ্রেন্ডলি ফান গেম হবে যেটা আমাদের স্ট্যামিনায় কাজে দিবে। একটি হলো হ্যান্ডবল, অপরটি হলো স্যারের সারপ্রাইজ। স্যার বলেছেন সেটা সারপ্রাইজ, সেটা যখন হবে সে দেখিয়ে দিবে। তো দেখা যাক, লেটস সি, এবং আপনারাও সাথে থাকুন। তো যাই হোক, এরপরে আমরা চলে যাব স্ট্রেচিংয়ে। এবং প্লিজ গাইস, যারা যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা প্লিজ পেজটিকে লাইক কমেন্ট দিয়ে সাথে থাকুন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সো লেটস সি। और গাইস, এখন আপনারা দেখছেন আমরা স্ট্রেচিং করছি সবাই একসাথে। আর স্ট্রেচিং শেষ করে আমরা সব দুটা আলাদা গ্রুপ হয়ে যাব। সিনিয়র গ্রুপ এক পাশে চলে যাবে, জুনিয়র গ্রুপ এক পাশে চলে যাবে। দুইজন দুই পাশে দুই সাইড ভাবে দুটো টিম আলাদাভাবে ম্যাচ খেলবে। সো সিনিয়র গ্রুপে দুটো টিম হবে, জুনিয়র গ্রুপে দুটো টিম হবে। জুনিয়র গ্রুপ দুটো টিম করে তারা নিজেরাই খেলবে। স্যার যেই দুটা গেমের কথা বললো সেই একটা গেম খেলবে, এবং সিনিয়র গ্রুপটা দুইটা গেমের মধ্যে একটা গেম খেলবে ফার্স্টে, দেন ওর আরেকটা গেম খেলবে। সো দেখা যাক স্যারে কোনটা আগে খেলায়, সারপ্রাইজ গেমটা নাকি হ্যান্ডবলটা। তো লেটস সি, দেখতে থাকুন আপনারা এবং এনজয় করতে থাকুন। একদম মাইরা লাগাচ্ছে, একদম আমার জীবন শেষ। কি ফিটনেস করতেছে রে, শেষ। গাইস, প্রতি বছরই আমাদের এটা হয়ে থাকে, গোল্ডেন বয়েজের প্রতি বছর এই ক্যাম্পটা হয়ে থাকে। সো লাস্ট ইয়ার হয়েছিল এবং এগিন আবারও হয়েছে। লাইক সিরিয়াসলি ভাই, আগে যদি জানতাম এই ধরনের ম্যাচ সারপ্রাইজ হিসাবে রাখছে আমি কখনোই খেলতাম না ভাই। পুরো পাটারা ছিলে লাইতাছে। এটা কেমন ধরনের ম্যাচ ভাই? আমরা ব্যাঙের মতো ফালাচ্ছি, ব্যাঙ যেভাবে লাফায় আমরা সেভাবে লাফাচ্ছি ভাই। প্রচণ্ড হ্যাঁ ব্যথা করতেছে পায়ে। সো দেখা যাক পরের গেমটা কি হয়। টু
বি অনেস্ট গাইস, ফার্স্ট যে গেমটা আমরা খেলেছিলাম ব্যাঙ্গের মতো, বল ধরতে হবে এবং সেটা ধরে গোল করতে হবে, তার থেকে এটা অনেক বেস্ট। এটা হ্যান্ডবল, অ্যাটলিস্ট হাঁটতে পারবো, দৌড়াইতে পারবো, প্লাস শুধু একটাই পার্থক্য, আমরা যখন বলটা ধরবো 3টা পোল্টি দিতে হবে, যেটাকে আমরা গ্যালারি ক্যাচ বলি আর কি, যারা ক্রিকেটের ভাষায় আর কি গ্যালারি ক্যাচ। সো সেই গ্যালারি ক্যাচভাবে আমরা গোল দিতে পারবো। সো আগের থেকে এটা বেস্ট ছিল, সো এটা খেলাই যায়। তো দেখা যাক, আল্লাহ জানে এরকম আরও কী কী সামনে রাখছে বা কী কী আমাদের জন্য আছে। পুরো এক একজনের ক্ষীর নেমে গেছে। খুব কষ্ট হইলো। হ্যাঁ, খুব কষ্ট। একজনের খুমারি দেন, পুরো একদম শেষ, পুরো একদম শেষ। প্রথম যে খেলাটা দিছে আমাকে খুবই বাজে একটা খেলা দিছিল। আমরা টেপে খেলছিলাম, ব্যাংক যেভাবে ফালায় ওইটা খেলাই ছিল, যার ফলে পুরো চেঞ্জ করে দিছি ওইটাতেই। পরে যেটা খেললাম জোশ ছিল, দেন ওই পাশে আবার শাস্তি হইতেছে। আর এদিক দিকে সব নদীতে জানাতে সব অবস্থা শেষ। এদিকে ফিটনেস এখানে ডাইভ দিতে দে পুরো ফাইটা গেছে, বুঝছেন? মানে কি বলার, আমার বলার। দেন কি দিয়ে উঠতেছে, দেন ওরে মা। ওয়াও, একটা জায়গা, ওয়াও। আর গাইস আমি আপনাদেরকে একটু ক্লিয়ারলি করে দিই, এটা কিন্তু র্যান্ডমলিভাবে আমরা ব্লগটা করছি, কারণ আপনারা জানেন যারা ক্রিকেট খেলে তারা কন্টিনিউ একটা ব্লগ করতে পারে না বা কন্টিনিউ কাজগুলো দিতে পারে না। সো এটা আমরা র্যান্ডমলিভাবে এই ব্লগটা আপনারা পাবেন ইনশাল্লাহ। এরিয়াটার নাম বলো। কাউন দিয়ে না, না না, এটা হচ্ছে গরিবের সাহারা সাথে আচ্ছা কক্সবাজারের টেস্ট বাজার। আচ্ছা। আর গাইস এখন আমরা চলে আসছি 100 মিটার স্পিড রানিং করতে, এবং প্রত্যেকটা পার্ট দেখতে থাকুন। গাইস আমরা 100 মিটার দৌড়ানোর পর এখন আমরা চলে যাচ্ছি অন্য আরেকটা কাজে, জানি না কি কাজ হবে। তো দেখতে থাকেন, পুরো ব্লগটা এনজয় করতে থাকেন। আর গাইস আমরা 100 মিটার দৌড়ানোর পর এখন আমরা চলে আসছি শাটল স্পিন মারতে। সো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আর আমি তো আগেই বলেছি ভিডিওটা হবে র্যান্ডমলিভাবে। সো আমরা যেই ফিটনেসগুলো রয়েছে সেগুলো আমরা ফুটে তোলার চেষ্টা করছি। সো দেখতে থাকুন, পুরো ব্লগটা এনজয় করতে থাকুন।
আজকের জন্য ডে 1 শেষ। সো দেখা হবে ইনশাল্লাহ ডে 2-তে। আর অলমোস্ট আমাদের শাটাল স্পিনও শেষ। এখন সবাই যাচ্ছে পুকুরে গোসল করতে যাচ্ছে ওই যে। সো আমিও নামবো। আর আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ ডে 2-তে। সো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকে ডে 2-তে আমরা অলরেডি গোদারাগাড়ির এখানে চলে আসছি। অ্যান্ড আমরা এখান থেকে পোষায় না দিয়ে আবার আমাদের গন্তব্যস্থলে চলে যাব। তো অনেক রোদ, লাস্টের ডেতে যেরকম ছিল আজকে অনেকটা পরিশ্রম হয়ে যাবে, অনেক কষ্ট হয়ে যাবে। বাট ফিটনেস যদি চলছে কিছু তো করার নাই, যতই রোদ হোক ক্যাম্প তো পূরণ করতেই হবে। সো গাইস, রাইট নাও আমরা চলে এসেছি ফাইনালি আমাদের যে প্লেসটা, আমরা যেখানে গতকালকে ফিটনেস করেছিলাম সেখানে চলে এসে পড়েছি। এবং এদিকে আজকে রোদের দেখে সব রোদ দেখে সানস্ক্রিন মারতেছে, দেখেন সবগুলো সানস্ক্রিন মারতেছে, সবগুলো সানস্ক্রিন মারতেছে রোদ দেখা। আর ওর অবস্থা দেখেন, আর একটু অবস্থাটা দেখেন পুরো সাদা ভূত। আর এদিকে আমাদের স্যার আছে। তো গাইজ আমরা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, সো চেষ্টা করি একটু একটু করে দিয়ে দেন একটা ব্লগ তৈরি করে আপনাদের মাঝে প্রেজেন্ট করতে। অ্যান্ড সেম এই পুরো ফিটনেস ক্লাসটা 3 দিনে আপনাদেরকে আমি দিয়ে দিব। অ্যান্ড সবাই দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। কথাটা একটু অন্য প্রসঙ্গে গেলাম, আমাদের মনটাকে আগে সচেতন করা লাগবে, অনেক নরম করতে হবে আমাদের। ওই নবীজি তখন বলছেন যে না না এটা করা যাবে না, ওরা জানে না আমি কি, ওরা জানে না আমার মূল্যায়ন। হ্যাঁ, আজকে ওদের কাছে আমি এটা প্রচার করতে গিয়ে কষ্ট পাইছি, কিন্তু কালকে এটার মধ্যে থেকে কেউ না কেউ ইসলামে আসে। মনটা এত নরম ছিল যে রক্ত পড়তেছে, দাঁত পড়ে গেছে, ব্যথা, শরীরে জামা ভিজে গেছে রক্ত দিয়ে। সাহাবী থেকে কারোর উত্তেজিত হইতে দেয় নাই, নিজেও পায় নাই, ক্ষমা করে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম আসে। সে নিজে বলছে ধ্বংস করে দিই, একবার বলে এক বাতাসে উড়াই দিই সবগুলো, পাহাড়ের সাথে মিশাই দিই, আল্লাহ বুঝছেন না পাওয়ার থাকতেও সে কি এটা করছে। আজকে আল্লাহ আমাদের এসব কোনো ক্ষমতা কি দিচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম তোমার আমার জন্য আসে, হ্যাঁ, তারপরে আমরা কত ক্ষমতা দেখাই, কত পাওয়ার দেখাই। চিনোস আমারে, জানোস আমি কেডা? আমি আর কোন, আমি বাইশটা, আমার মামা, ঠিক আছে? বিষয় হচ্ছে এইসব কোনো পাওয়ার দুনিয়ায় স্থায়ী নাই। এই জায়গায় আমরা কে বড় লোক, কে গরিব, হ্যাঁ ধনী লোক। আমি বড় লোক বুঝি তাকে যার মন অনেক বড়। আমি এইভাবেই বড় লোক ছোট লোক হিসাব করি। যদি কাউকে ছোট লোক বলিও তার সংকীর্ণ মনের অবস্থা থেকে হয়তো ছোট বলে দিয়ে যাবো। আমি বিচার করি বড় লোক কি, যার মনটা এই যে এরকম আকাশের মতো বিচার, তারই বড় লোক বলি। আর ধনী গরিবটা বলবো কি আসল শব্দ, যার অনেক টাকা আছে তাকে আমরা ধনী বলি, আর যার নাই তাকে আমরা গরিব বলি। কিন্তু আমাদের মুসলমান তখন আল্লাহ তাআলা এমন হিসাব করবে, ধনী গরিব দিয়ে আমাদের হিসাব হবে আমাদের আমল দিয়ে, আমাদের কর্ম দিয়ে। এবং তোমরা এই জায়গায় কে কোন মনে আল্লাহ তাআলা জানো। তো আল্লাহ তাআলা সব কিছু খবর জানে, কি খবর জানে, সাগরের তলে কোন কালারের কোন মাছটা কি খাবে এটাও আমরা, কি বলতেছে ওরা তাও আল্লাহ মানে সবার খবর জানে। এই যে গাছের কি আছে, কত পিঠা আছে, এরা কিভাবে খাবে, এরা কি চলবে, মনে মনে করে হবে আল্লাহ এমন জানে। আমরা মানুষ কখনো কারোর সাথে গেছি শিক্ষকতার যে কথা বললাম, এটা আমাদের তৃতীয় রোল। এটা আমরা যখন মাঠে থাকবো আমাদের শারীরিক একটা কৃতজ্ঞতা থাকতে হবে। যেমন আমরা চিতাবাঘ দেখলে বলি, গুরু দেখলে বলি যে গুরু, আবার চিতাবাঘ। আর তোমার ফিল্ডিং করার সময় তুমি এটা বল ধরতে যাচ্ছ, এই বল তোমাকে খারাপ লাগতেছে, অনেকদিন পরেই তো আসছো, প্রচুর
কম। আচ্ছা তুমি আমার সাথে সাথে চাইবো আর বিল্লালকে শুটিংয়ে হেল্প করবে। ও প্রায় 9 মাস পরে আসছে, ঠিক আছে? বাবা আর কি যোগাযোগ করছে, আমি মানা করি পাঠাই। ওটা তো করছে অনেকদিন পরে আইসে, খারাপ করে নেই। ডাইরেক্ট আমাদের সেশনটা মোটামুটি ওর জন্য লোন এনে। তো তোমার আর ইয়ে হলে যেটা ভালো লাগবে করবে, এছাড়া দরকার নেই। এছাড়া ওর শুটিংয়ে যেটা বলতেছিলাম, এজিলিটি মানে হচ্ছে কি ক্ষিপ্রতা। তোমরা যখন ফিল্ডিং করতে যাও একটা বল ধরার জন্য, সাপোজ তুমি যখন টেলিভিশনে খেলা দেখো, যখন দেখো যে স্টেজ ড্রাইভ হয়েছে এবং এখানে একটা ফিল্ডার আছে স্টেজে, তুমি কেমন আশা করো ওইখান থেকে কয় রান হবে? 1 রান। ভেরি গুড, 1 রান বল। এখন ওটা যদি 2 রান হয়ে যায়, তারপরে বুঝতে হবে যে ওইটা বল চিতাবাজ ধরতে যায়নি, ধরতে গেছে কি গোল। ঠিক আছে, বুঝা গেছে? এখন কাভারের পয়েন্টের মাঝখান দিয়ে এক্সট্রা কাভারে একটা বল চালাবে। ওই এক্সট্রা কাভারেও ফিল্ডার আছে, বাট তার থেকে একটু দূরে। ঠিক আছে, এখন ওই বলটা কি সেম 2 রান হবে ন্যাচারাল ভাবে। ওই বলটা ধরে থ্রো করা পর্যন্ত যদি 3 রান হয়ে যায়, তাহলে বুঝতে হবে ওইটার মধ্যে তোমার ক্ষিপ্রতা ছিল না, ওইখানে তুমি চিন্তা পাচ্ছি না, ওইখানে তুমি কি গোল। তো এইভাবে হিসাব করবো কেমন, যখন 2 রান নেওয়ার দরকার, তুমি ওই যে এখন ব্যাটসম্যানের দিকে আছো, যখন 2 রান নেওয়ার দরকার, যে তুমি খেলছো এটা 2 রান নয়, বাইরে থেকে বলে না 2 আর 2 নিতে গিয়ে যখন 1 নিয়ে একটা অন্য হয় তখন বুঝবে কি তুমি দেখে জায়গায় গোল। সেখানে তুমি চিন্তাবাদ হইতে পারো না, যেখানে 3 রান দরকার সেটা তুমি 2 রান নিচ্ছ। কে করে জিজ্ঞেস কেউ জিজ্ঞেস করে এই যে 3 রানের জায়গায় 2 রান নেওয়া, 2 রানের জায়গায় 1 রান নেওয়া, দ্যাট মিনস তোমার এই জায়গায় ক্ষিপ্রতা নাই। অথচ বিরাট কোহলি দেখো এই বয়সে এসেও 7 সেকেন্ডে 2 রান নেয়, তুমি 7 সেকেন্ডে নিতে পারো কি? এই ক্ষিপ্রতা তোমার আছে কি? 22 বছর হইতে হবে, এদিকে ঠিক আছে, স্কিল আছে। আমরা যখন কাভার ড্রাইভের স্কিল বোঝার চেষ্টা করি, শোল্ডার পজিশন, এলবো পজিশন, ব্যাক পজিশন, ফুটওয়ার্ক দিয়ে থাকবে। আর সেই জায়গায় যখন নাকি এই তোমার এই কাজগুলো করে তখন তার ঠিক আছে। তো এই 2 রান নেওয়ার সময় কীরকম পাবে, সে যখন ব্যাট থাকবে তার ডিস্টেন্সটা, এই জিনিসগুলো আছে আগে এগুলো প্র্যাকটিস করি। মানে দিতে গেলে দেখো জড়তা না থাকে, সব থেকে বল 2 রান নিয়ে এবার তো আবার তো দিকে টাইমিং দিকে প্র্যাকটিস। আর তুমি যে এই যে দেখো সাপোজ আমরা পাকিস্তানকে হারিয়েছি, এটা শুধু বিদ্যুৎ প্রভাব, দেখে মানুষ বুঝতে পারতেছে যে এটা বাংলাদেশে বড় একটা অর্জন পেয়েছি। বিদেশের পার্টিতে আমাদের গেলেই আমরা ভাবতাম যে এই কাছে আইন আইব, এই কাছে হয়তো সর্বোচ্চ গ্রহের আইব, তাও আমি এখন হয়তো আইন ছাড়াই আসবো। আজকে এই পাকিস্তানের জেনারেল যুদ্ধ সময় যাই হোক, আমরা এই ম্যাচে পিছিয়েও করছি 26 সালে 6 উইকেট পড়া, মানে এই বাংলাদেশ কোন বাংলাদেশে তাই না অ্যাক্সিডেন্ট গোল। সেই জায়গায় তাদের সমন্বয় রাউন্ড করে আবার তাদেরকে কোয়ার্টারের নিচে অলপ করে দেওয়া, এটা আনবিলিভেবল। সেকেন্ড টেস্টেও এটা হয়েছে, সেকেন্ড টেস্টেও 4 দিনের তলায় এটা হয়ে গেছে। আমাদের বাংলাদেশ অবশ্যই করতে দেওয়া, আমরা যেটা পারি না, যেমন 200 কাছাকাছি চলে নাইট টানা কেউ কোনোদিন কল্পনা করছে। আমাদের ফাইন স্যার যে বাংলাদেশের সবথেকে সিনিয়র সে একদিন আগে টেস্টের পরে বলছে যে নাইট টানা যেটা করতেছে 47 বাংলাদেশ 47 লাগাই মতো ভালো কিছু করবে, আমি সে এটা ফেলে দেয় করে সে যেটা ভাবছে একটা সব লাগবে, সেটা একদিন পরেই করে থাকেন, কারণ ফাইন চলে গেলে শুনে নাই সে টাইমটার কথা পুরো এটাই থাকবে। তার মানে তোমাদের একটা আস্থা রাখা উচিত যে সম্ভব, অসম্ভব কিছু না, ঠিক আছে না? আমাদের দেশে এখন 150+ পেজ বলা আছে, তার মানে এক গাড়ি কোয়ালিটি বেশি আছে বলা। অলরেডি 9 রানা কৃষকের ছেলে, 9 রানা মনে করে যে আমাদের সাথেই বড় জিত, তার স্কিল, তার হাইট, তার সব কিছু তার আকর্ষণ ছিল বলেই তার রাখছে, তার জানকন এই যে সব কিছুতেই তার এক্সট্রা হওয়ার জন্য যা করা লাগছে। তোমাদের মধ্যে যখন তোমরা ভালো সাইন পাবা সামনে থেকে, ওই সাইনগুলোকে কাজে লাগাই তোমার এই আগের এবং নিজের জীবনটাকে শুরু করতে হবে। এর জন্যই এই কাজটা, ঠিক আছে? আর হচ্ছে যতটুকু আমি পারবো চেষ্টা করবো। আর এই ক্ষেত্রটা আমরা এজিলিটিতে যে আমরা এখন যেতে চেষ্টা করবো নিজেদের 100%, এই জায়গায় 50-60-70 এসব কোনো শব্দ। এজিলিটি সেকশনে যখন আসবো, এজিলিটি কাজ করতে যখন আসবো, তখন আমরা অন্যান্য সব যেমন স্ট্রেংথ, এগুলো সাথে মিল থাকি। হ্যাঁ, স্ট্রেংথের সাথে স্টেবিলিটি মিল পাবা, ব্যালেন্সের সাথে স্টেবিলিটি মিল পাবা, সব কিছুর সাথে মিলানো আছে। কিন্তু এজিলিটির সাথে এগুলো মিল না। এজিলিটি হচ্ছে কি ক্ষিপ্রতা তোমার প্রত্যেকটা কাজে। যেমন তোমার স্টেশন দেওয়া হয়েছে একটা, তোমার টার্গেট দেওয়া হয়েছে ওইখান থেকে 10 কোটি জায়গায় আনবা, তুমি যত ফাস্টার পসিবল চিতাবাগ করতে হবে, চিতাবাগের মতো কাজ করতে হবে। গরুর মতো করলে কী হবে? গরুর মতো করলে কাজ থেকে এজিলিটি কাজ হবে না। আমরা এজিলিটি প্রথমত করে থাকি ল্যাডার ওয়ার্ক করে থাকি, কিন্তু জানেন নলেজের জন্য এটা জানতে হবে। ল্যাডার ছিল, ল্যাডার মানে কি? ভেরি গুড।
ল্যাডার মানে মইটারে শোয়াই দিলে যে ঘরগুলা হয় এটাকে আমরা ল্যাডার ওয়ার্কআউট বলি। ল্যাডার ওয়ার্কআউটে আমরা যে ফুটওয়ার্কের কাজগুলো করি এটা আমার পায়ে একজন ক্রিকেটারের জন্য অনেক জরুরি। সেই জায়গায় ল্যাডারের পায়ের কাজগুলো করতে গেলে এমনিই আমার ওই জায়গায় কুইকনেস লাগে, তীব্রতা লাগে, কুইকনেস, স্পিড সব কিছুই থাকে এজিলিটির ভিতরে। যখন ল্যাডারে কাজ করতে যাই এটা আমার এজিলিটির প্রথম স্টেজ, ঠিক আছে। এরপরে আমরা রানিং সাথে মিলে যখন এজিলিটি কাজ করি রানিংয়ে, তখন চলে আসে বিভিন্ন স্টেশন ওয়ার্কে এবং রানিং ওয়ার্ক। তো ল্যাডার ওয়ার্কটা আমাদের খুব ইম্পর্টেন্ট। তোমরা যদি মনে করো যে ল্যাডারে কাজ করতে গেলে 10টা ঘড়ি দরকার, হ্যাঁ, কে মনে করো, কে মনে করো না 10টা ঘরের প্রয়োজন। তুমি নিজে 4টা ঘরে ল্যাডার বানায় না, বাসায় যে টাইলসগুলো রাখা থাকে এই টাইলসগুলোই তো ল্যাডার, বুঝা গেল। আর যদি তুমি একটা মাঠের জন্য নিজের ল্যাডার বানাই নিতে চাও, এই টাইলসে যেরকম দাগ দেওয়া থাকে ওইভাবে তুমি যে প্যারাসুটের দড়ি পাওয়া যায়, 4টা দড়ি পাওয়া যায়, এইবারে নিজেই 4টা ঘর করে তুমি সেলাই করে নিতে পারো। বড় বড় যে স্টাফটার পিনাপ থাকে ওই পিনাপগুলো করে নিয়ে তুমি পিনাপ দিলে আবার লোয়া লোক করে না করতো, তোমরা ওই সেলাই নিজে ওই যে যেমন খাতা সেলাই করো ওইভাবে তোমরা ওই লেদার ওই জিনিসগুলো সেলাই করতে পারো। ওটা তো জানালামের কাজ, এটা নিয়ে ফেলে রাখবা, ওটার ভিতর দিয়ে তুমি কাজ করবে। 3-4 ঘরের ল্যাডার প্রত্যেকটা ক্রিকেটারের প্রয়োজন আমি মনে করি, নিজের ব্যাগে থাকা নিজে বানায় নেওয়া দরকার। হাউ টু মেক ল্যাডার অ্যাট হোম, আমি কীভাবে একটা ল্যাডার তৈরি করতে পারি ঘরে বসে, অনেকগুলো উপায় দেখা পেয়ে যাবে। একটা উপায় দেখে তোমার জন্য যেটা সহজ হয় তুমি বানায় নাও পারবা। ফিটনেস যদি ভালোবেসেই থাকো, আজকে এই কার্ডিওয়াল সেশনের পর যদি তোমাদের ভিতরে ডিরেকশনগুলো আমি দেখতে পাই, তাহলে আমার কাছে মনে হবে যে তোমরা ফিটনেসটা নিয়ে যত্ন করার চিন্তা করছো। আর যদি না থাকে তাহলে আমাকে আমি বুঝে নিব। এই ল্যাডার করতে গিয়ে জরুরি। ইভেন আমি যেমন সাপোজ ব্যাটিংয়ে বলতে চাই, ব্যাটিংয়ে একটা বল ঝুলানো বল আমি মাঠে আসতে বলছি, কেউ ওইটাই রেগুলার করবো, তারপরে ইচ্ছাটা করবো আমার কি 10 বার বলা লাগবে কোনো কথা। স্যার যদি বলে তোমার ব্যাটিং এর জন্য এই জিনিসটা খুব জরুরি, এটা নিয়ে আসবা, এটা কি স্যার 10 বার বলা লাগবে? খুবই অফার আমার জায়গা নাই তোমার 10 বার বলা, 10 দিনের মধ্যে একবার বলে থাকি এটাই আমার 10 বার বলা হয়েছে। এবং যদি একজন আনে তাহলেই আমার বলার সময়টা আমি পাই, আর বাকিরা না আনলে তাদের ব্যক্তিগত ব্যাপার, আমার দেখা তুমি আমি মার্ক করে নেই যে তার কি আগ্রহ প্রশ্ন আছে নিজের কাছে, সেই অ্যান্সার না দেওয়া পর্যন্ত আমি শুনতে এত ঠেকা নাই তো ভাই, আসি বলো এত ঠেকা। এখান থেকে যে সাজেশনগুলো পাবা, টেস্টগুলো পাবা, ফিজিক্সগুলো আসবে নিজের ভবিষ্যতের চিন্তায় বোর্ডের বলতে বাংলা ভাষায় বোর্ডের প্রজেক্টের জন্য তোমরা হয়তো 200% অ্যাটেন্ডেন্স দিবা বা অ্যাটেনশন দিবা বা সিরিয়াস হয়ে থাকবা, তার মুখ থেকে এইসব কথা কখনোই পাবা না, কারণ তাদের অনেক সময় কম, বুঝা গেছে। টাকা ছাড়া কথা বলা যায় না। আমার সঙ্গে যেমন তোমরা কাছে যদি উঠতে পারো, কাছে গিয়ে সেই জায়গায় থাকি, তাহলে হয়তো বাকি সাথে কথা। আমি কি তোমাদের যদি শুধু দায়িত্ব নেই ব্যাকগ্রাউ করানো শেখাবো, তাহলে আমার এসবের দরকার আছে? আমার তো ক্রিকেটটাই শিখতে আসি, ব্যাকগ্রাউ এইগুলো কেন, কিসের জন্য আমার কী লাভ আছে? লাভ আছে এটার জন্য তারা টাকা দাও, মেন্টালি যে মোটিভেট করি বা এইসবের গুরুত্ব নিয়ে যে লেকচার দিই, বাংলা ভাষায় বলে বয়ান, তোমরা যদি সিরিয়াস না হও, সিরিয়াস না হয়ে যদি শুনো, এটা আমার বয়ান হয়ে ঠিক আছে। আর যদি তোমার মনোযোগ দিয়ে শুনো তাহলে এটা হয় কি লেকচার, ইংরেজিতে হয়, কারণ বিশেষ এটা মনোযোগ দিয়ে শুনলে কতটা সুন্দর শোনা। তোমরা এগুলা শুনেও যদি না করো তাহলে আমার কষ্টটা ব্যর্থ হবে। আর আমার কোনো যেহেতু ডিমান্ড নাই, আমি বলি আর তোমরা সিরিয়াস না হলে আমার কিছু করার পিছিয়ে থাকলে তোমরাই থাকো, ঠিক আছে। আমার জায়গায় আমাকে থাকতে হবে, তোমাদের জায়গায় আর এক গ্রুপ নিয়ে আমার আগামী বছর আসতে হবে নাকি, কিন্তু বাস্তবতা। তোমাদেরকে দেখে পিছনে প্রিভিয়াস অনেকে অনেক মিস করতেছে, অনেক আমার ইনবক্সে খেলা দেয়, মন খারাপের রিয়েকশন দেয়, হার্ট ব্রেকিংয়ের রিয়েকশন দেয়, এই বিষয়গুলো আমি ফিল করি। ওদেরও এইভাবে বলছিলাম তোমাদের মধ্যে অনেকে হয়তো আগামীতে থাকবে না, তোমাদেরও বলতেছি হয়তো আগামীতে অনেক কিছু দেখাও না হইতে পারে, ইভেন আমি মরেও দিতে পারি। তো আমার কথাগুলো আমার আশা করি তোমাদের মনে থাকবে, যারা নাকি ভালো ক্রিকেটার হইতে চাও, ভালো জায়গায় যাইতে চাও, তারা ডিসিপ্লিনে আসো, এখন থেকেই শক্ত থাকো। সুযোগটা যদি কখনো চলেই আসে তোমার দেখেই যেন সবাই ভালো থাকে, এমন কোনো গ্যাপ তোমার মধ্যে যেন না থাকে যে দেখলে তোমার কোর্ট ক্রিকেটার আর তোমার ম্যাক্সিমামই কোর্ট ক্রিকেটার। তো এর জন্য তোমার সিরিয়াসনেস খুব জরুরি, সব কিছু ঠিক ফান ভাবলে হবে। হ্যাঁ, আমরা অবশ্যই মজা করে করেই ভালো কিছু, কিন্তু সিরিয়াস থাকার বেলা বিষয়গুলো খুবই সিরিয়াস থাকে, মনে থাকবে তো। চলো কমপ্লিট রেস্ট হয়ে গেছে, আমরা এখন হাঁপাইতে যাই। ব্যাগগুলা
সো গাইস, শুধুমাত্র ক্রিকেটেই আমাদেরকে শেখানো হয় না, এখানে ইসলামিক কিছু ব্যাপারে আলোচনা করা হয়। ইসলামের প্রতি যে একটা ধারণা, একটা ভালো পজিটিভ থিং, সেটাও আমাদেরকে জানানো হয়। ক্যাম্পের পাশাপাশি অনেক কিছুই তারা করায়, ক্রিকেটের প্রতি একটা নলেজ দেওয়া হয়। এ টু জেড মিলে আর কি একটা ক্যাম্প করা হয়, একটা পরিশ্রম করে এরকমভাবে যাতে মানুষের মানে একটা ক্রিকেটার যেভাবে পরিশ্রম করে যাতে তার ইজি হয়ে যায় সব কিছু। একটা ম্যাচ 50 ওভার বা একদিনের টেস্ট খেলাটা যাতে ইজি হয়ে যায়, যার ফলে এই ধরনের ক্যাম্পগুলো আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো যাই হোক, এখন আমরা ওই পাশে কাজ করবো যেটা আপনারা ডে 1-এ দেখছেন। এখন আমরা সেখানে চলে যাচ্ছি। সো চলেন। সো গাইস, এখন আমাদের হাইনেক্সের উপরে কাজ করা হবে, দুইটা টিম আলাদা করে একটি কম্পিটিশন হবে। সো চলুন কম্পিটিশন উপভোগ করা যাক। তো গাইস, একটা সেশন শেষ কইরা এখন আমরা যাচ্ছি সেই যেখানে আমরা করছিলাম, শাটল রানিং করছিলাম। তো সেখানে এখন যাচ্ছি আমরা। অ্যান্ড আজকে মনে হয় মেবি শেষ দিক দিয়ে সুইমিংই হবে। দেখা যাক ওই পাশে যাই আজকে কতটা পরিশ্রম করে। সো লেটস গো। সবাই দেখেন পাহাড়ে উঠতেছে। ফিটনেস ঠিক নাই, পাহাড়ের উপরে আমাদের ফিটনেস। হ্যাঁ, কি আর ফিটনেস ঠিক নেই? আমি বুড়া হয়ে যা ফিটনেস দেই, ওই ফিটনেস তো তোর আশপাশে আস না। দেখেন ওর অবস্থা, দেখেন অ্যাকশন। আর দেখছেন ক্যামেরা কি তুফান। গতকালকে তো যা করার করছি, মানে সরি গতকালকে না, গত পরশু দিন। গতকালকে যেহেতু আমাদের বৃষ্টি ছিল, যার ফলে হয় নাই। তো আজকে যে করতেছো ওই দিনের তুলনায় আজকের আবহাওয়ার লগে তোমার কেমন লাগতেছে কাজগুলো করে? ভালো, আলহামদুলিল্লাহ। অনেকটা ভালো, কিন্তু একটু কঠিন, তাই কিন্তু হালকা আগের দিনের থেকে অনেক কঠিন। তাও সেটা আমরা মানিয়ে নিব, কারণ আমরা ক্রিকেটার, আমরা চিতাবাঘের মতন চলবো সবসময়। আর নাইলে গরু বানিয়ে দিব। হ্যাঁ, আর নাইলে গরু বানালে স্যারে গায়ে স্যারকে কথা বললি। আমরা আবার এখানে যারা ফিটনেসে মনে করেন একটু ক্যাজুয়াল হয়ে যায়, বা অল্প একটু যদি মনে করেন লুজিং হয়ে যায়, যে পারে না, এটা করতেছে, ভুল করতেছে, তখন ডাইরেক্ট স্যারে গরু বানায় দেয়। মানে যদি পারেন তাহলে চিতাবাঘ, আর না পারলে গরু বানায় দেয়। কোনো কথা নাই, কথা নাই, মানুষ হয় গরু বানায়। আবার গাই গরু, গাবি গরু। সত্যি কথা, একটা ক্যাম্প মানে যে শুধু ক্রিকেট নিয়ে ক্যাম্প করা হয় সেটা কিন্তু না, অনেক কিছু নলেজ দেয়, অনেক কিছু। আপনারা তো দেখতেই পাচ্ছেন স্যারে, আমাদের স্যারের যে মুহূর্তটা আপনি দেখছেন যে কত সুন্দর, সে ইসলাম নিয়ে কিছু নলেজ দিয়েছিল। ওখানে একটু লোলায় হাঁটতেছে, দেখছেন ওখানে একটু লোলায় হাঁটতেছে, তার মানে একটু ইঞ্জুরি হয়ে গেছে অলরেডি। আবার এইদিকে তো পারবো, এদিকে সবাই স্যালাইন ট্যালাইন মারতেছে গরম এরিয়াতে। একটু দেখেন, আমি দেখাই সূর্যটা, এই দেখেন অবস্থা কি সূর্য, প্রচন্ড গরম। এক একজন আমাদের স্যার, সে আবার মার্কার করতেছে।
সো গাইস এই ক্যাম্পের বিষয়ে কিছু ধারণা বা কিছু কথা আমরা স্যারের মুখে শুনবো। সো একটু যাই স্যারের কাছ থেকে আমরা শুনে নিয়ে আসি। স্যার, সাধারণত 3 দিন বা 7 দিনের ক্যাম্প হয়ে থাকে এবং এক একটা ক্যাম্পের এক একটা নাম হয়ে থাকে। সো আমাদের ক্যাম্পটা, এই যে আমাদের যেই ক্যাম্পটা আপনি দিয়েছেন, এটার নাম দিয়েছেন কার্নিভাল, এটার কারণটা কি? এটা ভেরি সিম্পল। এটার কারণ হচ্ছে এখানে আমাদের অনেক প্রত্যেক বছরই কিছু না কিছু বিগিনার প্লেয়ার থাকে, নতুন প্লেয়ার থাকে, যাদের ফিটনেসের ব্যাপারে অ্যাকচুয়ালি কোনো ধারণা থাকে না বা বেসিক নলেজটা থাকে না। তো এটাকে যদি ক্যাম্প আকারে করি সেটা হয়তো অ্যাডভান্সদের জন্য করি, আর এটা যেহেতু বিগিনারদের এবং কার্নিভালটা একটা উৎসব নাম আছে এটার মধ্যে, তো আমরা এখানে শুধুমাত্র ফিটনেসের কাজের জন্য না, এখানে নলেজ বাড়ানোর জন্য, কাজের জন্য এবং এনজয় করার জন্য আসছি। এমন একটা প্লেসে আসছি যে সব ধরনের পরিবেশই আছে যেটা নাকি ওই ফ্লেভারটা পাওয়া যায়। এটা এর জন্যই কার্নিভাল নাম দিছি। এটা ক্যাম্পের মতোই, বাট এটা আমাদের এনজয়টা যে পরিমাণ হচ্ছে একটা ক্যাম্পে আসলে এনজয় হয়, বাট ওইখানে অনেক কষ্ট হয়, অ্যাডভান্স লেভেলের কাজ হয় যেটা আর কি বিগিনাররা করতে পারে না। তো তাদেরকেও স্টেজে নিয়ে যেতে গেলে এরকম ছোটো ছোটো করেই কার্যক্রম করে আগাইতে হবে। তাই ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। সো আপনারা জানতে পারলেন যে কেন এই ক্যাম্পের নাম কার্নিভাল দেওয়া হচ্ছে। আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে আমাদের এই ক্যাম্পের নাম দেওয়া হয়েছে কার্নিভাল। সো কেন দেওয়া হইলো এটা আপনারা স্যারের মুখে শুনতে পেরেছেন। অ্যান্ড আপনাদের তো বললাম সেদিনই ফার্স্ট ডেতে যে আমরা র্যান্ডমলিভাবে ব্লগটা করছি, এবং আপনারা তো জানেনই যে যারা ক্রিকেটার, যারা ক্রিকেট খেলে তারা হয়তো বা রেগুলার পোস্ট করতে পারে না বা ব্লগ করতে পারে না কন্টিনিউ, বাট আমি চেষ্টা করছি যে কিছু কিছু র্যান্ডমলিভাবে আপনাদেরকে একটা ব্লগ আকারে দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমি তেমন একটা প্রফেশনাল ব্লগার না, বাট ব্লগ 34-এ আমি ক্রিকেট নিয়ে ব্লগ করছি এবং আমি A to Z সবচেয়ে সত্যি কথা হলো কি জানেন, টু বি অনেস্ট, ওকে স্যার, টু বি অনেস্ট স্যারকে আমি মন থেকে ধন্যবাদ জানাই, কারণ স্যার আমাকে এই ব্লগটার পুরো টোটালি হেল্প করেছে, টোটালি। কারণ আমাকে এই যে পারমিশনটা, একটা ক্যাম্পে যায় ব্লগ করা ইম্পসিবল, কোনো কোচ অ্যালাউ করবে না, কোনো কোচই অ্যালাউ করবে না, সেখানে শাওন স্যার আমাকে অ্যালাউ করেছে। এর জন্য অসংখ্য ধন্যবাদ এবং একটা স্যালুট তো পাই সে। সো যাই হোক, চলেন আমাকে ডাকতেছে একটা ভিডিও করে এবং একটা করি। চলো আবার। কিরে ভাই, স্যারে ডাক দিয়ে রেগে গেল কে? কী হয়েছে? ও আচ্ছা, জুনিয়ররা রুলস ভঙ্গ করছে, কাজটা সিরিয়াসভাবে করা উচিত, বাট জুনিয়র তো ওরা অনেক ছোট, কি করবে, তেমন একটা বুঝেও না। চলেন অ্যাজ এ সিনিয়র হিসাবে জুনিয়রদেরকে একটু বাঁচানো যাক। ক্যামেরা নিয়ে সোজাসুজি স্যারের সামনে চলে যাব অ্যান্ড সেখানে গিয়ে স্যারের দিকে ক্যামেরা ধরে হেসে দিব। চলেন জুনিয়রদের বাঁচানোর ট্রাই করা যাক এবং স্যারের রাগি মুডটাকে চেঞ্জ করে দিয়ে হ্যাপি মুড বানানো যাক। সো লেটস গো। বাইরে হ্যাপি মুড করতে আইসে আবার আমি নিজে আনহ্যাপি হয়ে যাই, আল্লাহ জানে। সো যাই হোক, জুনিয়ররা কথা শুনবে সেটাও ঠিক, সিনিয়র হিসেবে ভালো লাগছে না। সো চলেন বাঁচানো যাক ওদের। গাইস এই জায়গায় ওদের শাসন করতেছিল, আমি কিন্তু ইয়ে করতেছিলাম। সো গাইস ওদিক দিয়ে ওদের শাসন করতেছিল, আমি স্যারের সামনে চলে গেছিলাম, যার ফলে এক পর্যায়ে স্যার আমার প্রতি হাসি আমার জুতা দিয়ে ধরে দিয়েছিল। সো যাই হোক, এটা আসলে সত্যি ঠিক না, কারণ এমপি হিসাবে এখানে যেহেতু ক্যাম্প করা হচ্ছে, এখানে ওদের যাওয়াটা ঠিক না, কারণ এখানে সব কিছু একটা রুলস আছে, রুলসের বাইরে যাওয়াটা একদমই ঠিক না। সো সেই রুলসের ব্যাপারটাই সে ধারণা দিচ্ছে। আমরা এই ধরনের ভুল না করি, হ্যাঁ, সব কিছু একটা রুলস আছে ভাইয়া।
ওয়েল ডান ব্লাড ভাই ভিডিও করো ভাই ভিডিও করো এবার জসিল সবাই দিবা পুশ-আপ দেন না স্যার পুশ-আপ দেন না এই জয় পুশ-আপ দেন না সারা টিম মুজরিম শব্দ গুনে গুনে 12টা দিবি আমার সামনে ছিলাম ঘটনা হয়েছে কি ওরা স্যার এক প্লেয়ার কোন ঘটনা নাই এডিট টেকনিক টেকনিক আর না সবাই গেছে ছি কি বাজে ভাষা এইভাবে না আচ্ছা নোবেল কই হয় নাই ভাই নোবেল আর বিল্লাল পুশ-আপ দাও কেন স্যার কেন আসে দিকে ট্রিক্স ওই যে ট্রিক্স চোরামি করো আমি এই জায়গায় প্রেসার দিতে পারি না স্যার কি রে বুঝলাম না ভাই দাও এই জায়গায় প্রেসার দিতে পারি না তো আচ্ছা আমি ওটা দিয়ে দিচ্ছি এক পায়ে দে এক পাই কি আপনি দিবেন দে না এক পাই দিতে পারি না খালি ওই যে আপারটাই প্রেসার দিবি ওটাতে প্রেসার দিস না দে দিতে হইব তুই চোরামি করলি এটা দেওয়া যায় না স্যার বাইরে থেকে চোরামিটা করলি আমি এই টিমের স্যার কামান ওই যে দেখ ওই যে দেখ এই যে এইভাবে সম্ভব না আমি সবাই চাইলে তো আচ্ছা তুমি দাও দিয়ে দিই তুমি তাহলে 20টা দাও হ্যাঁ 20 টাকা এই যে গুনো 3 4 5 6 7 8 9 কামন দেশি বয় কামন 20 কামান দেশি ভাই কামান এই ভালো পাত্র থাকলে খোঁজ করো বিলাল ভাই একদম পারফেক্ট পাত্র গাইস নিচের নম্বরে বকা খেয়ে কেমন লাগছে স্যার খুবই কষ্ট কষ্ট লাগছে স্যার দেখ কেমন আর অনুভূতি মরে গেছে ভাই তো কষ্ট হচ্ছে শুধু তো গাইস ফার্স্ট ডে থেকে আজকের ডে খুবই মজা হইতাছে এবং কি আজকের ডেতে আমরা খুবই এনজয় করতেছি তো গাইস সব কিছু শেষ করার পর আমরা চলে যাচ্ছি এখন বাসার দিকে রিফ্রেশ হয়ে একদম A to Z কাজ শেষ করে ডে 3-তে আমরা ইনশাল্লাহ দেখা হবে ডে 3-র জন্য অপেক্ষা করি। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আজকে আমাদের ডে 3 যেটা লাস্ট ডে আর কি, ক্যাম্পের শেষ দিন। তো প্রতিদিনই আমরা এই হোটেলটায় খেয়েছি লাস্ট 2 দিন। সো আজকে ডের শেষ ডে, সো এর জন্য আজকেও আমরা এই হোটেলে চলে আসছি এবং আজকে আমি শুরু থেকেই আসছি এবং সবাইকেই হয়তো বা বিগত 2টা ভিডিওতেই আপনারা দেখাইতে পারি নাই। এই হোটেল থেকে আমরা সব সময় খেয়ে আমরা 1 নম্বর গোদারাঘাট হয়ে দেন নদীর ওপারে গিয়ে আমরা 5-10 মিনিট হেঁটে দেন আমরা ওইখানে গিয়ে কাজ করতাম। সো আজকে আমি শুরু থেকেই শুরু করছি। সো আজকের ডেতে পুরো ভয়েস ওভার হবে, সো আপনারা দেখতেই পাচ্ছেন। সো লেটস সি, দেখতে থাকুন আজকে লাস্ট ডে। আই হোপ সবার কাছে ভালো লাগবে। সো এনজয় দ্য ভিডিওস। তো আজকে আমরা শুরু থেকেই ফুটবল খেলছি স্ট্রেচিং না করে। ফুটবল খেলার পর আমরা স্ট্রেচিং করব অ্যান্ড বাকি কাজগুলো করব আর কি। যেহেতু আজকে আমাদের লাস্ট ডে, সো আমরা একটু আজকে সব কিছু মনের মতো করব, নিজেদের মতো করব। স্যারকে আমরা আবদার করে জোর করে হলেও করাবো। আর গাইস, যারা গোল্ডেন বয়েজ ক্রিকেট একাডেমিতে ভর্তি হতে চান বা গোল্ডেন বয়েজ ক্রিকেট একাডেমির ব্যাপারে ডিটেলসে জানতে চান, তাহলে আমার ডিসক্রিপশনে চলে যান। গোল্ডেন বয়েজ ক্রিকেট একাডেমির পেজ দেওয়া আছে, আপনারা চাইলেই পেজ ভিজিট করে অনেক কিছু তথ্য জেনে নিতে পারেন। এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমাদের চ্যানেলের আরও নতুন ব্লগ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। এদের কান ধরার কারণটা কি? কারণ হলো নাইরিয়ানার কথা ছিল, প্রত্যেককে একই কারণ বলছে, টেবিলের সামনেই ছিল, আনতে ভুলে গেছে। মানে সবাই প্ল্যান করছিল একই কথা বলবো। দেখ সবাই আরেকবার একটু তালি দেই, 5 বার 10 বার হয়ে গেছে। তোমরা সবাই একসাথে বলো আগামীতে কি করবা, আগের দিন কি করবা, গুছিয়ে রাখবো। কোথায় গুছিয়ে রাখবা, মনে থাকবে তো? থ্যাংক ইউ। পাঁচটা সুবিধা ভাই, ওই পাঁচটা সুবিধা না তাও আমি দেখেন নাই। ওই সুবিধা দেখছি তো, উনি যেমন ল্যান্ডিং না করে হাতটা মিলাতে যায় একটা পুরো আমরা ওই টিমে সমস্যা আরে ওইখানে আসেন পরে আমরা আগে বাড়াবো। জিয়াদ ভিডিও করিস? জি স্যার ভিডিও করতেছি।
বিলাল ভাই এত সুন্দর রানিং দিতেছে, বিলাল ভাই একটা রানিং একটা কইরা উসাইন বলকে পাঠাই দিবি, ওই দেখলে ওই কইবো আমার ভবিষ্যৎ যদি কি উত্তরসূরি হয় একমাত্র রেডি করতে পারবো। জামাইকান না আমাদের জিহাদ মোহাম্মদ ভাই, সে কিন্তু সেই লেভেলে ধরাইছে পুরো ওয়েস্ট ইন্ডিজ আন্ডার আসেল। ইনি কিন্তু আগামীর চেয়ারম্যান কাউন্ডিয়ার, হ্যাঁ সে চেয়ারম্যান হোক আর যাই হোক আমাদের কাছে কিন্তু কোনো বেল নাই। চেয়ারম্যান হলে আমাদের সাথে স্যার যে বললো তোমার কাছে এটা কেমন মনে হইতেছে, তুমি কি বাদ হয়ে যাবে আসলে? না স্যার, মানে আমরা এখন জিতবো ইনশাআল্লাহ, আমরা জয় করব আমাদের দলকে। ওকে সাবিনা শান্ত যাও, যাবেন পরে মনে খালি বাপি এবার সাইতো সব আপনি তো ডানা কেটে দিতেছে। রেডি গো। সরি অন্য শাবাশ শাবাশ ওই রাফি কারো দেখা দেই না, 200 টাকা দৌড়া খালি ওই খালি আমি দম নেই রে। সাফেদ তুই রানিং করলে কেমন লাগলো তোমার? সেই ভাই ও পারে ভাই, আমাদের বাচ্চা মানুষ। বাচ্চা মানুষ সাকিব পুজো চলে আসছে, এখন শিশিরে পালা। ও এখন আসছে জশ বাটলার। সাবাস সাবাস এভরিওয়ান। শিশির ফার্স্ট টাইম সাথে গেল শান্ত। শান্ত দম ছেড়ে দিছে। ভাই তোমার কেমন লাগলো এটা বলো ভাই। আর তুই এভাবে দৌড়াস কেন ভাই? তুমি কেমন যাও সবাই কিন্তু 100% দেও। এই যে আজকে এখানে চ্যালেঞ্জ ছিল, চ্যালেঞ্জটা মাথায় থাকাতে কি করছো, এত বড় জায়গাটাকে 100 ভাগ এফোর্ট দিয়ে দৌড়াইছো। আমি এটা চাই, এটাই চাই, ঠিক আছে না? আমরা যদি বলি যে তুমি এখন 100% এফোর্ট দাও, তুমি যদি সেই জায়গায় 50% দাও তখন কষ্টদায়ক। এখানে চ্যালেঞ্জ ছিল বিধায় আমাদের লুকিং, আমাদের কাজের যেভাবে হওয়া দরকার ছিল আমরা পুরোটাই পাইছি। আমি আলহামদুলিল্লাহ, এটা আলাদাভাবে বলার কিছু
লাগে নাই, সবাই খুব ভালো এফোর্ট দিছো। আমি 2-1 জন ব্যতীত প্রত্যেকেরই রানিং কোয়ালিটি খুব ভালো লাগছে। তবে একটা কথা সবসময় মনে রাখবা যে ভালো কিন্তু শেষ নাই, এটার চাইতেও ভালো পারলে উসাইন বোল্টকে ফেল করতে হবে রানিং, এরকম চিন্তা করতে হবে, ঠিক আছে? তাইলে তোমাদের ভালো খুঁজতে সমস্যা হবে না। কিন্তু যদি থেমে যায় যে না আজকে স্যার ভালো বলছে তার মানে আমার এটা আমি পণ্ডিত হয়ে গেছি আর দরকার নাই, বিষয়টা কিন্তু এরকম না। এই ভালোটাকে যেন আরো সুন্দর করা হয়, আরো ভালো করা হয়, এটাই যেন হয়। এখন আমরা ম্যাচ খেলবো, তার আগে একটু রেস্ট নিব 10 মিনিট, দুইটা টিম করে আমরা একটাই ম্যাচ খেলবো, খুব বড় করে একটা ম্যাচ খেলবো, প্রিপারেশন নাও। ওকে, তো শাবাশ গাইস, দেখতে দেখতে আমরা অলমোস্ট 3 ডের লাস্ট ডেতে এবং সব কাজের শেষে এখন আমরা চলে আসছি, যেটা আমরা অন্য ভিডিওতে দেখাতে পারি নাই। আমরা প্রতিদিন কি বলে সুইমিং করছি, যেটা নদীতে সাঁতার কাটছি বা নদীতে গোসল করছি। সো এখন সেই পিছনে সবাই আছে অ্যান্ড আজকে নদীর এখানে যাচ্ছি, যেটা এটা আসলে কি অন্য ভিডিওতে আমি দেখাতে পারি না, আজকের ভিডিওতে দেখাচ্ছি। এই যে নদীতে যাচ্ছি আমরা। এখন কিন্তু আমরা ইতিমধ্যে নেমে পড়বো। এনে রাখ ক্যামেরা বেশি আনিস না। অলরেডি আমি পানির ভিতরে নেমে গেছি, ওরা এদিকে খেলতেছে, ওরা ওই জায়গায় খেলতেছে, দেখেন। ওরা খেলতেছে ফুটবল নিয়ে, হ্যান্ডবল খেলছে। কিচ্ছু না, পানির ভিতরে সাঁতার কাটাস কি রে? তো আমরা এরকম দৈনিকই লাস্টে আমরা এই ফানটা করে দিতাম, লাস্টে এই মজাটা করে দিতাম। তো যাই হোক, দেখতে দেখতে আজকের পুরো সব ব্লগ এই পর্যন্তই শেষ, এবং স্পেশাল থ্যাঙ্কস টু শাওন স্যার, পুরো ব্লগটার আমাকে যেভাবে সে হেল্প করছে, যা খুবই তো যাই হোক, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে। তো গাইস, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং